ঋষভ পন্থ এই ম্যাচে নামতে পারছেন না। চেষ্টা করেছিলেন কোচ বা টিম ম্যানেজমেন্ট ঋষভ পন্থকে খেলানোর জন্য ওপেনিংয়ে, কিন্তু ঋষভ পন্থের ভাইরাল ফিভারে কাবু হয়ে আছেন, তাই জন্য ঋষভ পন্থ খেলছেন না। তো তার জায়গায় যেমন কে এল রাহুল নেমেছিলেন, কে এল রাহুলই ওই জায়গাটায় খেলবেন। আর যেমন ভাবে টিম সাজানো ছিল তেমন ভাবেই চলবে। আর হয়তো কিছু চেঞ্জেস হবে বোলিং সাইডে বা মিডিল অর্ডারে। তো ঋষভ পন্থ খেলছেন না, এটা এখন পর্যন্ত নিশ্চিত। তাহলে একটা জিনিস যেটা আমরা বারবার বলছিলাম উজ্জ্বল, সেটা হচ্ছে যে তার মানে ইন্ডিয়া মানে উইনিং কম্বিনেশন হয়তো ভাঙবে না। উৎসব যে খবরটা এই মুহূর্তে দিল সেটা অবভিয়াসলি এটা বিগ আপডেট। তার কারণ হচ্ছে যে কে এল রাহুলকে খেলানো মানে হচ্ছে যে আমি লোয়ার অর্ডারে একটা ব্যাটসম্যানকে সিল করতে পারবো। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের এগেনস্টেও কিন্তু একটাই মানে চেঞ্জেস হয়েছিল, সেটা হচ্ছে অক্ষর প্যাটেলকে মানে টপ অর্ডারে নিয়ে যাওয়া, যেটা ঘরের মাঠ থেকেই গৌতম গম্ভীর বারবার করার চেষ্টা করছিলেন এবং হয়তো সফল হননি। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান পিচ এবং দুবাইয়ের পিচের মধ্যে পার্থক্য আছে। আমার মনে হয় সেটাই হয়তো সেই রিসাফলটাই হবে। তবে উৎসব এবং উজ্জ্বল আমি মানে দুজনকে জানতে চাইবো যে মানে বোলিং কম্বিনেশনটা কি ভারত চেঞ্জ করবে নাকি মানে বরুণ চক্রবর্তীকে এই ম্যাচে কি খেলানো হবে নাকি কুলদীপ যাদবের উপরে টিম ম্যানেজমেন্ট আস্থা রাখবে? হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে যে অবশ্যই বরুণ চক্রবর্তী খেলালে পাকিস্তানের জন্য একটা বাড়তি প্রেশার তৈরি হতে পারে। কিন্তু এখন গম্ভীর বা রোহিত শর্মা কি চাইছেন, কিভাবে প্ল্যানিং করছেন, এবার টসের উপরও ডিপেন্ড করছে। পরে রাতের বেলা সামান্য হলেও ডিউ থাকছে, বলা হচ্ছে সন্ধ্যাবেলার পর থেকে সামান্য হলেও শিশির পড়ছে। তো সেক্ষেত্রে কিরকম বরুণ চক্রবর্তী অবশ্যই একটা মানে আক্রমণাত্মক বোলিং, যেটা পাকিস্তান হয়তো আগে, পাকিস্তান যেহেতু আইপিএল খেলে না, ওরা আগে ফেস করেনি সেভাবে। তো বরুণ চক্রবর্তীকে অবশ্যই আনা উচিত। কিন্তু মনে হয় না যে একই আগের কম্বিনেশনটা ভাঙার চেষ্টা করবে, কারণ এখনো পর্যন্ত ভারত ফোকাস যে বাংলাদেশের ম্যাচে করে পাকিস্তান, মানে একটা টিমের যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কথা হচ্ছিল, এই টিমগুলো কিন্তু শেপে রয়েছে একটা। পাকিস্তান বা বাংলাদেশ কিন্তু শেপে নেই সেই হিসাবে। তো সেক্ষেত্রে ভারত নিজেরা শেপে রয়েছে বলে চাইবে একই কম্বিনেশন দিয়ে যাতে এই জায়গাটা উঠতে যায়। এরপরে থার্ড ম্যাচে একটা এক্সপেরিমেন্ট করার জায়গা থাকবে, তখন কিন্তু বরুণকে এনে একটা দেখতে পারবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় কম্বিনেশনটা না ভাঙলে টিমের সবকটা মেন্টালিটি, যেহেতু ঋষভ পন্থ আসছেন না, ও পাশটা ভাঙার জায়গা করছে না, এ পাশটা যদি ভাঙে তাহলে কিন্তু মানে টোটাল কম্বিনেশনটাই কোথাও একটা ঘাটা হয়ে যেতে পারে। যদি পাকিস্তান ম্যাচ হারে তাহলে কিন্তু অনেকগুলি প্রশ্ন উঠবে, সেই প্রশ্নগুলো রোহিত শর্মাকে ফেস করতে হবে, গৌতম গম্ভীর ফেস করতে হবে। তো সেক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যাচ্ছে যে হ্যাঁ, যে বড় ম্যাচের আগে একটা টিম চেঞ্জ বলে দিই। বাবর আজম কিন্তু আজকে টিমের সঙ্গে রয়েছে, অর্থাৎ তার গতকাল প্র্যাকটিসে অনুপস্থিত থাকা বা তার না আসা, তিনি কিন্তু আজকে যতদূর সম্ভব পাকিস্তান টিমে তিনি খেলবেন এবং তিনি নিজে এসছেন, পিচ ইন্সপেকশন করছেন বা ক্যাপ্টেনের সঙ্গে, সেটুকু আপডেট আপনাদের দিয়ে রাখি। তো হ্যাঁ, এবার উৎসব তুমি বাকিটা কন্ট্রোল করো, জাস্ট একটা আপডেটটা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এই বোলিং কম্বিনেশনটা হচ্ছে এটাই, ব্যাপারটা হচ্ছে যে যদি তোমার মনে হয় যে বোলিং কম্বিনেশনটা যেটা গত ম্যাচে যেভাবে করে এসেছে টিম ইন্ডিয়া, সেটা যদি মেনটেন করতে পারে এই ম্যাচে, আমার মনে হয় বাংলাদেশের মতো এবারেও ভারত একই রকম ভাবে সেই চাপটা বিপক্ষের উপরে তৈরি করতে পারবে। ভারত পাকিস্তান ম্যাচ হয়তো দর্শকদের জন্য, গোটা বিশ্বের জন্য একটা মানে অন্যরকম উন্মাদনা তৈরি করে ঠিকই, কিন্তু যারা মাঠে নেমে, যে 11 জন 22 জন মাঠে নামছে, তাদের কাছে একটা অন্য একটা ম্যাচের মতোই, সেভাবে ভাবতেই হবে। যদি না ভাবা যায় তাহলে কিন্তু মানে সেই ভারত পাকিস্তান ম্যাচে যে প্রেশার থাকে, এই প্রেশারটা যদি ফিল করে কেউ মাঠে দাঁড়িয়ে, তাহলে তার মানে হাত পা কাঁপবে বা সে পারফর্ম করতে পারবে না, 100% দিতে পারবেন না। তো সেক্ষেত্রে সেই মানে পেশাদারিত্ব মাঠের মধ্যে দাঁড়িয়ে জিনিসটা করা উচিত। এবার স্ট্র্যাটেজিটা এই কারণে ইম্পর্টেন্ট যে এই ধরনের বড় ম্যাচে কিন্তু অনেক জিনিসপত্র তৈরি হয় বাইরের আউট, মানে প্রচুর প্লেয়াররা, প্রাক্তন প্লেয়াররা মন্তব্য করছেন, ম্যাচের পরে অনেকে সমালোচনা করবেন। সবকিছু ইকুয়েশন মাথায় রেখে কিন্তু রোহিত শর্মা গৌতম গম্ভীরকে ভাবতে হবে। আর গৌতম গম্ভীর যেহেতু সত্য যে লাস্ট ইংল্যান্ড সিরিজটা যেটা ঘরের মাঠে খেললো সেটাই ভালো পারফরমেন্স করেছে, কিন্তু তার আগে কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া সফরে একটা ধাক্কা খেয়ে গৌতম গম্ভীর এসছেন, তো এরকম একটা বড় আইসিসি ইভেন্টে কিন্তু গৌতম গম্ভীরের কাছে প্রথম সুযোগ। তাই জন্য এমন একটা পাকিস্তান ম্যাচটাই মানে ধরে নেওয়া যায় যে অধিকাংশ মানে ভারতের 80% বা 70% লোকের কাছে ভারত পাকিস্তান ম্যাচটাই ইম্পর্টেন্ট। ফাইনালে যদি বড় টিমও খেলে হয়তো ভারতে মানে পাকিস্তানকে হারাতে পারলো কি পারলো না, ডার্বির মধ্যে একটা, কলকাতা ডার্বির মধ্যে একটা ব্যাপার যে ইস্ট বেঙ্গলকে মোহনবাগান হারাতে পারলো কি পারলো না, সেরকম ভাবে কিন্তু ক্রিকেটটাকে ভারত পাকিস্তান ম্যাচ এখনো পর্যন্ত দেখে। পাকিস্তান ম্যাচের রেজাল্ট জানার জন্য কিন্তু বাড়ির লোকেরা এসে তোমাকে জিজ্ঞেস করবে যে ক্রিকেটে আজকে কি রেজাল্টটা হলো, ফাইনালে কিন্তু হয়তো জিজ্ঞেস করবে না। এইটাই হচ্ছে ব্যাপার যে ভারত পাকিস্তান ম্যাচের উন্মাদনাটা এই জায়গাটাই থাকে। তো সেই কারণে মানে সেটা যারা মাঠে যে 11 জন খেলছে তারাও কিন্তু ভালো করেই জানেন যে এই প্রেশারটা নিয়ে আজকে তাদের নামতে হচ্ছে একেবারে। তবে আমি এই ক্ষেত্রে একটাই কথা বলবো, যে আমার মনে হয় তো আমার এই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আমার কোথাও যেন না মনে হচ্ছে যে মোহাম্মদ রিজওয়ান
যে কাজটা নিউজিল্যান্ড ম্যাচে করেছিলেন সেই ডিসিশনটা হয়তো আজকের ম্যাচে গিয়ে হয়তো ভালো করতেন, কারণ এই ম্যাচে একটাই কথা দেখো, অপেক্ষাকৃত সহজ, আন্ডার দ্য লাইট চেস করা অপেক্ষাকৃত সহজ, এইটা মাথায় রেখে হয়তো তার টসে ডিসিশনটা নেন, যদিও তারা বেটার বোঝেন আমার থেকে তো অন্তত অনেকটাই বেটার বোঝেন, তো বাট তাও আমার কোথাও যেন মনে হলো যে টস জিতে হয়তো রান চেসটা হয়তো আজকে হয়তো রান চেস করলে হয়তো বেটার রেজাল্ট পেতে পারতেন মোহাম্মদ রিয়ান। তবে ক্রিকেট অবশ্যই অনিশ্চয়তার খেলা, ক্রিকেটে যে দল ভালো খেলবে, এবং আজকের ম্যাচ তো অবশ্যই 50-50 আমরা তো মানে দেখেইছি, বারবার বলেছি বড় ম্যাচ সবসময় হাই ভোল্টেজ ম্যাচ সবসময় 50-50 হয়। যেমনটা তোমরা বললে যে আরো একটা টান টান ম্যাচের জন্য আর মাত্র 15টা মিনিট, মানে কিছুতেই অপেক্ষা আর হচ্ছে না। একটা রবিবারের একবারে টান টান উইকেন্ড, একেবারে বলে পারফেক্ট উইকেন্ডের দিকে আমরা ওয়েট করে আছি। আর সত্যি কথা বলতে আর ধৈর্য হচ্ছে না, অনেক এমন ম্যাচ দেখেছি। আমরা যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, তারাও বেশ কমেন্ট করছেন। একজন লিখেছেন আনাফা হোসেন সোহা, পাকিস্তান জেতার সম্ভাবনা বেশি, হোম অ্যাডভান্টেজ পাইব। তবে খেলাটা তো দুবাইতে হচ্ছে, তো আমরা এক্সপেক্ট করবো যেখান থেকে একটা নিউট্রাল অডিয়েন্স থাকবে। অনেকে কমেন্ট করছেন এই মুহূর্তে, যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের সঙ্গে জুড়ে থাকুন, আমরা বল বাই বল আমরা আপডেট দিলাম, যেমনটা টস নিয়ে আপডেট দিলাম এবং উৎসব দা অনেক খেলা নিয়ে আজকের ম্যাচ নিয়ে লেটেস্ট আপডেট দিল। এই প্রসঙ্গে একটা জিনিস আমার মাথা উঠলো, উৎসব দা তুমি কুম্ভের কথা বললে, সেই কুম্ভে একজন বিখ্যাত হয়েছেন বাবা, আইআইটি বাবা, তিনি কিন্তু আবার একটা বিরাট প্রেডিকশন করে ফেলেছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু হ্যাঁ পাকিস্তান জিতবে, এবং বিভিন্ন জায়গায় মিমও শেয়ার হয়েছে যে আজ যদি ব্যাটা ইন্ডিয়া জিতে তাহলে আইআইটি বাবার খবর আছে, মানে মজা করেই বলেছেন। মানে এক বিভিন্ন দিক থেকে বিভিন্ন উত্তেজনা এরকম তৈরি হয়। আমার মনে আছে বিভিন্ন জায়গায় হোম যজ্ঞর কথাটা আমরা নিজেরা দেখেছি, বিভিন্ন জায়গায় হোম যজ্ঞ নানা রকম করতে। তো আজকের ম্যাচটা আমরা এক্সপেক্ট করব একটু মানে কি বলো সুমন্ত দা, একটু বেশি পাকিস্তান একটু 300+ স্কোরিং হোক, তাহলে হয়তো চেজিংটাও আরো একটু মজার হবে, তাই নয় কি? ডিপেন্ড যে পাকিস্তান কি রকম ব্যাট করবেন। তার কারণ হচ্ছে যে আগের ম্যাচে আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেখেছি যে পাকিস্তান খুব যে আহামরি ব্যাট করেছে এমন নয়। তার কারণ হচ্ছে যে বরং আমরা বলবো যে মানে গত ম্যাচে বাংলাদেশের এগেন্সে মোহাম্মদ শামি এবং হর্ষিত রানা প্রথম যে 8 ওভারটা বল করেছিল, সেই 8 ওভার যদি এই ম্যাচেও মানে রিপিট হয় তাহলে কিন্তু পাকিস্তানকে ভুগতে হবে। তার কারণ হচ্ছে যে মোমেন্টামটা স্বামী পেয়ে গেছেন প্রথম ম্যাচ থেকে বাংলাদেশের এগেনস্টে, এবং হর্ষিত যেভাবে তাকে স্পট অন সাপোর্ট করেছেন, অতএব সেই জায়গা থেকে যদি আজকেও প্রথম 8 ওভার ভারত সেই বলটাই করে ফার্স্ট পাওয়ার প্লের মধ্যে, এবং পরবর্তী সময় যদি অক্ষর প্যাটেল এসে যদি প্রথম থেকেই বল টার্ন করাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের উপর চাপ পারবে। তবে হ্যাঁ, পাকিস্তান টপ অর্ডার বাংলাদেশ টপ অর্ডার থেকে অনেকটা বেটার, এইটা একটা ব্যাপার। তবে এই যে বললাম যে যেটা উৎসব বলছিল যে ভারত পাকিস্তান ম্যাচে কোনো প্রেডিকশন হয় না, যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচে কোনো প্রেডিকশন হয় না, তেমনি কিন্তু ভারত পাকিস্তান ম্যাচে কোনো প্রেডিকশন হয় না। ডিপেন্ড যে প্লেয়ারটা সেই দিন খেলবে সে তার একদমই তার কারণ যদি আমরা দেখেছি যে আমরা বিরাট কোহলির কথা বলছি, আমরা রোহিত শর্মার কথা বলছি, মাথায় তোমরা হার্দিক পান্ডিয়ার কথা বললে, এখানে কিন্তু আরো একটি প্লেয়ার আছে শুভমান গিল, যে গত ম্যাচে 100 করে এই ম্যাচ খেলতে নামছে। অতএব সেও যদি তার নিজের ফর্মটাকে এই ম্যাচেও সেই ফর্মটাকে রিপিট করতে পারে, এই ম্যাচ তারও হতে পারে। অতএব ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে বিশ্লেষণ আলোচনা করতে গেলে শুভমান কাছে আরেকটা বিষয় ব্যাপার, শুভমান গিল এখন ভাইস ক্যাপ্টেনও বটে, মানে এখন এই টিমটার ভাইস ক্যাপ্টেন, তো সেক্ষেত্রে শুভমান গিলের কাছে পরবর্তী ধাপগুলো শেখার একটা ব্যাপার আছে। আর পারফরমেন্স করার সঙ্গে সঙ্গে সহ-অধিনায়কের যে স্ট্র্যাটেজি টিমের যেভাবে হয় সেই জিনিসগুলো তিনি করতে পারছেন। তবে আমার মতে যে টোটাল ভারত পাকিস্তান টিমের পাকিস্তান আগে ব্যাট নিল, আগের ম্যাচে যেটা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে, সেটা হচ্ছে কিন্তু মনে করো সুমন্ত দা, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে প্রত্যেকটা ওভারের শেষ বলে যে ভ্যারিয়েশনটা সেইটা, আর পরের ওভারে যে শুরুর বলের ভ্যারিয়েশনটা সেইটা, প্রতিটা ওভারের গ্যাপে গ্যাপে শেষ হচ্ছিল, সেইটা কিন্তু বাংলাদেশ বুঝতেই পারেনি যে সেই ভ্যারিয়েশনটা শুধু একটা ওভারের মধ্যে নয়, 12খানা বলের মধ্যে বিভিন্ন রকম ওভার ট্রানজিশন দিয়ে যাচ্ছিল, সেই ট্রানজিশনটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এবারেও পাকিস্তানের কাছে একটা যেহেতু একই ধরনের হয়তো পিচের চরিত্র একই রকম দুখানা মাঠের, কিন্তু কোথাও একটা ডিপেন্ড করে যে ভারত এই মাঠে আগে খেলেছে আর আগের মাঠে পাকিস্তান প্রথমবার খেলছে, তো সে নতুন পিচ একই রকম ভাবে পাকিস্তানকে
200-250 মধ্যে আটকে দিলেও ভারতের কাছে অনেকটা বড় চান্স থাকবে। মানে একই রকম ভাবে শুরুর দিকে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে ভারত সেই রানটা যদি মানে মানে একটা রানের বোঝা মাথায় না নিয়ে মাথা ঠান্ডা করে পার্টনারশিপ তৈরি করে খেলে, তাহলে কিন্তু ভারতের পাকিস্তানের চাপ আছে। মানে ভারত কিন্তু একটা রান চেস করে আবার জিতবে এবং জিতে 3 নম্বর ম্যাচটা খেলবে। তবে সেটাই যেটা উৎসব তুমি বললে একদম সত্যি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে এই ম্যাচে রান তাড়া করতে গেলে রোহিত শর্মা যে যে রিস্কি শটগুলো বাংলাদেশের এগেন্সে খেলেছিলেন, সেখানে কিন্তু নিজেকে রেস্ট্রিক্ট করতে হবে। তার কারণ হচ্ছে যে মানে একটা মানে বাংলাদেশ বোলিং অ্যাটাক আর পাকিস্তান বোলিং অ্যাটাক কিন্তু এক নয়। তার কারণ হচ্ছে নাসিম, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস শ্রফ, এই তিনজন বোলার কিন্তু যথেষ্ট এফেক্টিভ এবং তারা কিন্তু যথেষ্ট মানে ইউটিলিটি বোলার। তারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ। তারা কিন্তু মুস্তাফিজুর রহমান, তাসকিন হাসানের মতন মানে বোলার নন। এবং তারা কিন্তু এই পিচে যদি মানে পাকিস্তান যদি 250-র উপরে রান করে, সেক্ষেত্রে কিন্তু ভারতকে পুরো ম্যাচটাই কিন্তু খুব কন্ট্রোলড ওয়েতে খেলতে হবে। তার রোহিত শর্মা কিন্তু নিজে মানছেন যে বল পড়ে কিন্তু সন্ধ্যাবেলা বল কিন্তু পড়ে স্লো হয়ে যেতে পারে। অতএব বল যদি পড়ে স্লো হয়ে যায়, সেখানে কিন্তু নিজেকে যারা নিজেকে অ্যাডজাস্ট করাটা কিন্তু সেখানে একজন ব্যাটারের মুন্সিয়ানা। আমি যেটা তাহলে বলি যে মোহাম্মদ রিজওয়ান মানে পাকিস্তান কি এটা বুঝলো বাংলাদেশ ম্যাচটা দেখে যে ভারতের ব্যাটিংটা তাও পাকিস্তান বোলাররা বুঝে নিতে পারবেন, কিন্তু ভারতের বোলিংটা আগে সামলে নেয়, মানে দিনের বেলা সামলে নেয় অনেকটা বেটার। তাই জন্য কি ব্যাটিং সিদ্ধান্ত নিলেন, মানে যে যদি মোহাম্মদ শামি বা হর্ষিত রানা এদেরকে ভালো করে হার্দিক পান্ডিয়ার পেস এরা যদি আগে সামনে নিয়ে রান তৈরি করা যায়, তাহলে হয়তো বোলিং এ ভারতের ব্যাটিং কে কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবে পাকিস্তান। তাই জন্য কি পাকিস্তান টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিল, এরকম মনে হচ্ছে। দেখো, একটা জিনিস হতে পারে যে মোহাম্মদ রিজওয়ান এটা ভেবেছেন যে করাচিতে তারা প্রথম ম্যাচ মানে টস জিতে উনি ফিল্ডিং করতে গিয়েছিলেন। উনি ভেবেছিলেন যে নিউজিল্যান্ডকে হয়তো ওনার যা বোলিং অ্যাটাকে 300-এর মধ্যে মানে আটকে দিতে পারবেন, সেটা পারেননি। তার কারণ উল্টে সেখান থেকে দুটো ব্যাটার 100 করে দিয়ে চলে গেছে এবং নিউজিল্যান্ড একটা বিরাট স্কোর তৈরি করেছে। এবং সাবকন্টিনেন্টে আমরা যেটা দেখে এসেছি সেটা হচ্ছে যে গতকালের ম্যাচটা বাদ দিলে, মানে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচকে বাদ দিতে বা বাংলাদেশ পাকিস্তানকে ম্যাচ মানে বাদ দিতে, যে করাচিতে চেস করাটা কিন্তু টাফ এবং সেই টাফনেসটাই কিন্তু পাকিস্তানকে ভুগতে হয়েছে। অতএব সেই ভুলটা হয়তো করবে না ভেবেই হয়তো ডে লাইটে ব্যাট করতে চাইছেন। হয়তো রিজওয়ান মনে করছেন যে আমার হাতে যা পেস অ্যাটাক আছে, আমার হাতে যা বোলিং অ্যাটাক আছে, তাই দিয়ে হয়তো যদি আমি বোর্ডে একটা ইন্ডিয়ার ওপর যদি 300+ রান করি, সেটা যদি মানে এফেক্টিভ হয়, বাবার আজম যদি রান পান, সেটা যদি এফেক্টিভ হয়, তাহলে হয়তো হয়তো আমরা ইন্ডিয়াকে প্রেসারে রাখতে পারবো। টস হারাটা বড় ফ্যাক্টর নয় যদি ম্যাচ জিতে যায়, কারণ যখনই ম্যাচের মানে হ্যাঁ আমাদের 2003 বিশ্বকাপ ফাইনালে গৌরব টস হেরেছিল, তারপরে এটা তৈরি হয়েছিল যে টস হারাটি একটা কাল হয়ে দাঁড়িয়েছিল। টস হারা অবশ্যই অধিনায়কের সিদ্ধান্ত নির্ধারণের জন্য সে মানে আমি প্রথমে ব্যাট নেবো না বল নেবো, আমি আগে থেকে একটা ভেবে আসতে পারি একরকম ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয় না সেই মুহূর্তে। সেক্ষেত্রে অনেক সুবিধা হয় টস আগে যদি জিতে থাকলে, মানে টস জিতলে অনেক কিছু ভেবে চিন্তে জিনিসটা করতে পারে একজন অধিনায়ক। কিন্তু এখনকার দিনে টি-20 ক্রিকেটে খেলে বা টি10 ক্রিকেটে খেলা হচ্ছে, সেখানে এত ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হচ্ছে, মানে প্রত্যেক ওভারে প্রত্যেক বলে বলে আলাদা আলাদা ফিল্ডিং পজিশন, আলাদা আলাদা ফিল্ডারের ব্যাটিং এর মানসিকতা, বোলিং এর মানসিকতা চেঞ্জ হচ্ছে। 6খানা বল 6 রকম ভাবে তৈরি করে সেভাবে প্র্যাকটিস করে আসছে। তো মানে দুনিয়াটা ফাস্ট হয়ে গেছে। টস জেতাটার থেকেও বড় হচ্ছে টস জেতার পরে তারপরে সমস্যাগুলো কি করে সমাধান করবো, সেইটা কিন্তু একজন অধিনায়কের আরো বেশি ভাবতে হয়। মাঠে নেমে সেই ইনস্ট্যান্ট ডিসিশনটা কি করে কন্ট্রোল করবো, তার জন্য মনে হয় যে হ্যাঁ টস জিতলে আমাদের ক্রিকেট ফ্যানদের মানসিকতা থাকে যে এটা আমাদের সুবিধা হয়, কিন্তু এর বাইরে আমার মনে হয় না টস জেতার খুব একটা ভূমিকা এখনকার দিনে ক্রিকেটে রয়েছে বলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা উৎসব বললো একদম ঠিক। তার কারণ যে টস হেরেও কিন্তু যদি আমি ম্যাচটা জিতে আসতে পারি, সেটাই আমার কাছে আলটিমেট। স্কোরবোর্ডে কিন্তু এটা লেখা থাকবে না যে আমি টসটা জিতেছিলাম না হেরেছিলাম, স্কোরবোর্ডে লেখা থাকবে ভারত এই ম্যাচটা জিতেছিল। অতএব 10 বছর পর যখন ম্যাচটা অ্যানালিসিস হবে কিন্তু তাদের মানে ক্রিকেটারদের পারফরমেন্সের উপর বেস করে। উৎসব, তোমাকে যেটা বলছিলাম যে জিনিসটা দেখো, বাবার আজম ব্যাট করতে আসার পর থেকে কিন্তু মোহাম্মদ শামি অফ চ্যানেলে বল করা শুরু করেছে। এই ওভারে যেটা দেখা গেল যে 4টে ওয়াইড বল হলো, যেটা কিন্তু ভারতের কাছে আবার একটা নতুন উদ্বেগ। অতএব পারফরমেন্স ওয়াইজ যেটা হচ্ছে
যে কনসিস্টেন্সি মেনটেন করাটা কিন্তু এটা মাঝে মাঝেই কোথাও না কোথাও হচ্ছে। মানে মনে হচ্ছে যে গতবার যেটা ফিল্ডিং নিয়ে সমস্যা হচ্ছিল সেটা হয়তো কেটেছে। এবার দেখা গেল যে প্রথম যে 5টা বল হয়েছে, 5টা বলের মধ্যে শামি 4টে ওয়াইড বল করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একমাত্র ইমাম ব্যাটে রান পেয়েছে, বাদ বাকি আরো একটি ওয়াইড বল হয়ে গেল। মানে এটা ওয়াইড নয়, এটা রাদার মানে হিউজ ওয়াইড। একটা ওভারে এটা নিয়ে শামির 5th ওয়াইড বল। আমি জানি না মানে মোহাম্মদ শামি শেষ কবে এরকম একটা ওভার করেছেন যেখানে ফার্স্ট ওভার বল করতে এসে তিনি 5টা ওয়াইড বল করেছেন। এবং সবচেয়ে বড় কথা, সাম্প্রতিক অতীতে তো কোনো ভারতীয় বোলারকে আমি এরকম ভাবে দেখিনি যে যে কোনো বড় ম্যাচ খেলতে নামছে তার ফার্স্ট ওভারে 5টা ওয়াইড বল হচ্ছে। জাহির খানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 2003 সালে জাহির খান প্রথম ওভারে ওয়ান্ডারার্সের প্রথম ওয়ার্ল্ড কাপ ফাইনালে প্রথম 3টে বল সেই একই ওভারে তার 3টে ওয়াইড ছিল। এবং বলা মানে এবং তার পরবর্তী সময় নিজেকে রেকটিফাই করা হয় এবং প্রথম যে ছটা রান এসছে পাকিস্তানের, তার 5টা রানই এসছে কিন্তু ওয়াইড থেকে। এবং যেটা যেটা তোমাকে আমি বলছিলাম যে মানে আমি চেষ্টা করছেন সেই অফ চ্যানেল থেকে বল করা, যে অফ চ্যানেল থেকে কিন্তু বাংলাদেশকে তিনি বিব্রত করেছেন। দেখতে হবে যে বলের কিন্তু মুভমেন্ট রয়েছে, কিন্তু বলের মুভমেন্ট রয়েছে, যেটা হয় হয়তো কোনোভাবে একটা প্রেসার ক্রিয়েট তৈরি হয়েছে যে মাঠের মধ্যে অ্যাটমসফিয়ার সাইকোলজিক্যাল। আজকে দর্শক কিরকম দেখতে পাচ্ছ তোমরা মাঠের গ্যালারিতে, কিরকম দর্শক আছে রোববার? আজকে আগের দিন যেটা মুশকিল হচ্ছিল যে দর্শক কম ছিল বলে আমরা কথা বলছিলাম, বেলার দিকে অনেক দর্শক এসেছিল, সন্ধ্যা বেলার দিকে। এখনো পর্যন্ত যা দেখা গেল তাতেও কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কিন্তু পুরোপুরি ভরেনি। তার কারণ হচ্ছে যে রবিবার হলো দুবাইতে, কি রবিবার মানে রবিবার হয় দুবাইতে মনে হয় তো রবিবার দিন ওয়ার্কিং ডে। অতএব সেক্ষেত্রে এখনো কিন্তু যে এক্সপেকটেশন ছিল এবং যে ক্রেজ এই ম্যাচকে ঘিরে তৈরি হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কিন্তু দেখা যাচ্ছে না। অতএব যে জিনিসটা দেখা যাচ্ছে, হ্যাঁ হয়তো এই ম্যাচের একটা আলাদা উন্মাদনা আছে, একটা অন্যরকম চরিত্র আছে। দেখো এই যেটা বলছিলাম আর কি, সেই একই জায়গা থেকেই কিন্তু বলটা কিন্তু হচ্ছে সেই একই মানে রাউন্ড আপ চ্যানেল থেকে। যে পিচটা দেখলাম আমরা, সেই পিচটা দেখে আমার একটা কথা মনে পড়ছে, যেটা হচ্ছে যে মানে এই ধরনের পিচে পাকিস্তান 50 ওভার মানে যদি পুরোটা খেলে অল আউট না হয়ে যায় 50 ওভার ব্যাট করবে। পিচে যেটা উজ্জ্বল বারবার বলছিল যে পিচে সামান্য ক্র্যাক আছে, তো ব্যাট করার পরে রান নেবে যখন বিভিন্ন ইয়ে যাবে, স্পিচ ভাঙবে অনেক। তো তারপরে যখন ভারত ব্যাট করতে আসবে, সামান্য মেরামতির পরেও যখন ভারত ব্যাট করতে আসবে, তখন পাকিস্তান বোলারদের বল পরে আনইভেন বাউন্স করতে পারে, অবশ্যই হতে পারে। এবং হ্যাঁ তখন বল আনইভেন বাউন্স করতে পারে এবং বলের শর্ট পিচ বল খেলা, যেটা আমাদের ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শর্ট পিচ বলে পুল করা বা হুক করার মতো ক্যাপাবিলিটি বিরাট কোহলি, শুভমান গিল বা রোহিত শর্মাদের মানে বাকি লোয়ার অর্ডারের ক্ষেত্রে মিডল অর্ডারের ক্ষেত্রে কতটা হবে, এবং যদি কন্টিনিউয়াসলি বডি লাইন বল হতে থাকে সেক্ষেত্রে কিন্তু ভারতের চাপ হতে পারে বলেই আমার মনে করি, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ভারত এই পিচটা দেখে যেটা মনে হলো। কারণ গোটা দিন এখনো যে সময়টা আছে এই সময়টা রোদ থাকবে পিচে, এরপরে আবার শিশির পড়বে, একটা পিচের মধ্যে অন্যরকম মানে ময়েশ্চার তৈরি হবে এবং তারপরে বাকি আউটফিল্ডও একটা অন্যরকম কাজ করবে। গোটা এনভায়রনমেন্টটা কিন্তু 7 ইনিংসে অনেকটা কঠিন হতে পারে, আর এই কারণেই পাকিস্তান প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে পাকিস্তান কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। তার কারণ হচ্ছে যে পাকিস্তান চাইছে যে কোনো রকম ভাবে এই ম্যাচটাকে 300 প্লাসে সিল করতে। এবং তার কারণ হচ্ছে যে পাকিস্তানের কাছে এটা ডু অর ডাই ম্যাচ। ভারতের কাছে ভারত যদি এই ম্যাচটা জিতে যায় তাতে কোনো মানে ভারত অনেক ইজি জায়গায় থাকবে। পাকিস্তান কখনো চাইবে না যে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে তাদের শেষ ম্যাচটা দেশের মাটিতে খেলতে, কারণ তারা অনেক লড়াই করে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের দেশের মাটিতে নিয়ে এসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিরাপত্তাজনিত কারণ, রাজনৈতিক জনিত কারণ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিকিউরিটি সিস্টেম, যে সিকিউরিটি নিয়ে বারবার অভিযোগ তোলা হচ্ছে, সেই জিনিসগুলো এখানে ফিয়ার ফ্যাক্টর হয়ে রয়েছে। এবং বড় কথা, হোস্ট হিসেবে হোস্ট কান্ট্রিতে খেলতে এসছে নজির তৈরি করে, সেই জিনিসগুলো কখনো চাইবে না পাকিস্তান তার মানে ব্যাকইয়ার্ডে সেই জিনিসগুলোকে নিয়ে ফিরতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে বল কিন্তু মানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বল কিন্তু মানে পেস আপ আসছে। এবং তুমি দেখো যে কথাটা তুমি বলছিলে উৎসব, যে আউটফিল্ড, এইটা কিন্তু পরিষ্কার একটা ড্রাইভ ছিল যেটা ইমাম করেছেন। এই বলটা কিন্তু অন্য কোনো মাঠ হলে পরিষ্কার 4 হয়ে যায়। শ্রেয়াস আইয়ারকে ছুটে গিয়ে বলটা ধরে
2 রানের জন্য ফেরত পাঠানোর কোনো মানে জায়গা থাকতো না, কিন্তু সেই বলটা কিন্তু একটা টাইমের জায়গাতে এসে কিন্তু বলটা পড়ে মানে স্লো হয়ে গেল। তার মানে কি আমরা বাংলাদেশ ম্যাচে এই মাঠের যা চরিত্র দেখেছিলাম, পাকিস্তান ম্যাচেও কিন্তু আমরা ঠিক সেই চরিত্রটাই দেখতে পাচ্ছি। এবং যে জায়গাটা থেকে বলটা উঠলো সেটাও কিন্তু 3/4 আগের আর্ক থেকে, এবং সেই বলটাই কিন্তু বারবার করে যাচ্ছেন মোহাম্মদ শামি। এবং মানে প্রথম ওভারেও সেটাই ঠিকঠাক দেখছিলেন। এবং দেখো সেকেন্ড ওভারে কিন্তু অনেক বেশি মানে রেস্ট্রিক্ট করে ফেলেছেন তিনি। অতএব যে জিনিসটা মানে 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 বেসিক যে জিনিসটা করা উচিত, একদম উইকেট টু উইকেট বল করে পাক ব্যাটারদেরকে পাওয়ার প্লের মধ্যে আটকায় রাখা, যাতে কোনো রকম ভাবে এই ম্যাচে যেন রান 250-র উপরে না যায়, সেইটাই কিন্তু দুই ভারতীয় বোলার চেষ্টা করছেন। এবং প্রথম ওভারটা সেই চেষ্টাটা করতে গিয়ে ওয়াইডের মাত্রা বেশি হয়ে গেছে, হর্ষিত রানার হাত থেকেও 2টো ওয়াইড বেরিয়ে গিয়েছে। তবে আমার মনে হয় সেকেন্ড ওভারে কিন্তু স্বামী কিন্তু কাম ব্যাক করেছে। এবং দেখো ইমামের কিন্তু খেলতে এই পিচে এখনই অসুবিধা হচ্ছে, বল পড়ে কিন্তু মানে স্লো সিম করছে এবং স্লো স্বামী যেহেতু রাউন্ডা উইকেট করছেন, একটা অ্যাঙ্গেল লেফট হ্যান্ডার ব্যাটারের জন্য একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করছেন, যাতে যে বলটা তিনি সৌম্য সরকারকে আগের ম্যাচে করেছিলেন আর কি, এক্স্যাক্টলি এবং লেফট হ্যান্ডার ব্যাটার অ্যাঙ্গেল করার চেষ্টা করছেন বলেই আরো একটু খেলার ক্ষেত্রে ডিফিকাল্টিস আসছে, যে যতটুকু মানে আমার মনে হচ্ছে। প্রথম বাউন্ডারিটা কিন্তু আজকের ম্যাচের বাবর আজমের ব্যাট থেকে কিন্তু চলে এলো, খুব সুন্দর ফ্লিক ছিল, আমরা যেটা দেখলাম একদম পারফেক্ট টেকনিক, পারফেক্ট টাইমিং, গ্রেট শট। আমাদের খাতা খুললেন বাবর আজম একটা বাউন্ডারি দিয়ে, প্রথম ক্লাসিক ফ্লিক, একদম রিচ দিয়ে দারুণ শট। তো স্কোর লাইন যারা এই মুহূর্তে স্ক্রিনে চোখ রেখেছেন তাদের জন্য 18 উইদাউট লস অফ উইকেট। সব দেবা কন্টিনিউ। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে 50 ওভারের যে মানসিকতা, সেইটার মধ্যে একটা কোথাও এখন মানে ফার্স্ট ক্রিকেটের মানসিকতা, টি-20 ক্রিকেটের মানসিকতায় আমাদের প্রথম 4 ওভারে একটু মানে ফার্স্ট শট খেলে নিতে হবে, তারপরে মাঝখানে একটু পার্টনারশিপ তৈরি করতে হবে, তারপরে স্লো ওভারে গিয়ে মারতে হবে। টোটাল ক্রিকেটের যে মানসিকতা বদলে গেছে, ওইটার মধ্যে একটা কোথাও না ফ্লুক তৈরি করা হয় এখন ওয়ান ডে ক্রিকেটে, যেটা স্ট্র্যাটেজিস্টরা মানে ক্রিকেটের স্ট্র্যাটেজিস্টরা যেটা ভালো করছেন, যে একটা ওয়ান ডে ক্রিকেট খেলতে এসে মানে ব্যাটসম্যানদের বা বিপক্ষের ব্যাটসম্যানদের একটা ফাস্ট ক্রিকেটের মানসিকতা ঢুকিয়ে দাও, যে কিছু লুজ বল দাও, কিছু মারতে দাও, তাদের মানসিকতা খুব ফাস্ট হয়ে যাবে, তারা টি-20-র সঙ্গে ওয়ান ডেটা ম্যাচ করতে পারবে না, সেই সুযোগে পরপর উইকেট গুলো তুলে নাও। এরপরে তো গোটা 50 ওভারের ম্যাচ রয়েছে, অরিজিনালি তো 50 ওভারের ম্যাচই খেলছি আমরা, এটা হচ্ছে একটা মানে ইলিউশন তৈরি করা যাকে বলে, সেই ইলিউশনটা তৈরি করা। হ্যাঁ, যে ইলিউশনটাতেই বাংলাদেশি ব্যাটাররা মানে ফাঁদে পাটা দিয়েছিল, তার কারণ হচ্ছে যে সেটাকে মানে যে এই যে তুমি যেটা বললে উৎসব একদম ঠিক। অতএব তাদেরকে এমন একটা জায়গায় লুজ বল করো যে লুজ বলটা তারা খেলতে যাবে। এবং তুমি দেখো আগের ম্যাচে যে বলে হর্ষিত শান্তকে আউট করেছেন, সেই বলটা কিন্তু এই ধরনের একরকম ইলিউশন ছিল। অন দ্য রাইজকে মানে 3/4 থেকে বলটাকে অন দ্য রাইজ করানো হয়েছিল, এবং শান্ত কিন্তু ব্যাটটা পাননি। মানে শান্ত যদি বলটা দাঁড়িয়ে থাকতেন তাহলে কিন্তু শটটা কমপ্লিট হতো। শটটা কিন্তু উনি কমপ্লিটও করতে পারেননি, আগে থেকে ফানপুরে ড্রাইভ করতে গেছেন। উনি দেখেনও নি যে ওনার জন্য যেটা শর্ট কভার ওয়েট করছে ওখানে, এবং সেই শর্ট কভারের কাছে যে বলটা যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশি ক্যাপ্টেন কিন্তু সেই নিজের শটটাকে অ্যাডজাস্ট করতে পারেনি। কিন্তু এখানে যে শটটা বাবার কিছুক্ষণ আগে খেলেছেন হর্ষিত রানা, এটাও কিন্তু একটা মানে একদম কিন্তু মানে অফ চ্যানেল থেকেই বলটা পড়ে মানে নিজের তার আর্কের মধ্যে পড়ে গেছে। এবং তুমি দেখো পয়েন্ট এবং কাভারের মধ্যে দিয়ে যে ক্লাসিক্যাল কাভার ড্রাইভ খেলা হয়, সেই কাভার ড্রাইভটাই কিন্তু খেলেছেন। সেক্ষেত্রে কিন্তু মানে অতএব এখানে কিন্তু ইন্ডিয়ান বোলারদেরকে প্ল্যান বিও মাথায় রাখতে হবে, যে শটটা যে জিনিসটা তারা বাংলাদেশের এগেনস্টে প্রথম 10 ওভারে অ্যাপ্লাই করেছেন, তারা সেই জিনিসটাই পাকিস্তানের এগেনস্টে এই 10 ওভারে অ্যাপ্লাই করবেন কিনা। তার কারণ হচ্ছে যে দুটোর অ্যাপ্লিকেশনস এর মধ্যে কিন্তু পার্থক্য থাকতে, এবং সেক্ষেত্রে কিন্তু মানে ইন্ডিয়াকে এই চ্যানেলটা কিন্তু, এবং প্ল্যান বি মোহাম্মদ শামি এবং হর্ষিত রানা দুজনকে কিন্তু নিজেদের প্ল্যান বিতে যেতে হবে। শামির কিছু একটা সমস্যা হচ্ছে, এবং যে সমস্যাটার জন্য মানে হয়তো কিছু একটা আমরা হয়তো পরে এটা দেখতে পাচ্ছিলাম আমরা, যে একটা লং এ মানে আউটফিল্ডে ফিল্ডিং এর সময় একটা পায়ে হালকা টান লেগেছিল মোহাম্মদ শামি,
তো মানে সেটা মাঠেই আমরা যেটা মাঠে যেটুকু টিভিতে দেখতে পেয়েছিলাম সেখান থেকে দেখেছিলাম, কিন্তু তারপরে কোনো আপডেট এসেছে না। তারপরে পাকিস্তান ম্যাচের জন্য স্বামীকে বসানো যাবে না, বুমরা নেই, সেক্ষেত্রে স্বামীকে আনা হয়েছে ফোর্সফুলি। সেটাও একটা বিষয়, ভাবার বিষয় যে স্বামীকে ছাড়া আজকে ভারতীয় বোলিং তো কিছুই ছিল না। মানে হর্ষিত রানা আছেন, কিন্তু হর্ষিত রানা আরসিবকে দিয়ে কখনো পাকিস্তান ম্যাচ শুরু করবে না কোনো ইন্ডিয়ান অধিনায়ক, এই জন্য হয়তো স্বামীকে আনা হয়েছে। তো দেখো স্বামীকে এখন ফিজিও এসছে মাঠে মনে হয় স্বামীকে ইয়ে করার জন্য। যদি এই ম্যাচে যদি এই অবস্থা থেকে মোহাম্মদ শামি মানে ফিরে যান, তাহলে কিন্তু ইটস আ বিগ ব্লো ফর ইন্ডিয়া। মানে এটা বিশাল বড় ধাক্কা হতে পারে গৌতম গম্ভীরের কাছে। আমি আগের দিনও তোমাকে যেটা বলছিলাম, যে আগের দিনও আমি বলছিলাম যে আমার কোয়েশ্চেন হচ্ছে যে এত বড় যে একটা মানে সংসার, সেই সংসারে মানে ইন্ডিয়ান মানে ফিজিওসরা বা মেডিকেল টিম কি করে, মানে যে প্রশ্নটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে গত কয়েক বছর ধরে উঠছে। আমরা জানি যে একটা সময় আদ্রিয়ান লারুর মতন একজন ফিজিও ইন্ডিয়াতে ছিল, এবং একটা বড় টুর্নামেন্ট আগে মানে ইন্ডিয়ান টিম পুরোপুরিভাবে ফিট ছিলেন। এবং দেখো স্বামীর রান আপেও কিন্তু অসুবিধা হচ্ছে, এবং বলটা করতে গিয়েও স্বামীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রান আপে যে যে মানে মানে খুব যে স্বাভাবিকভাবে স্বামী আসছেন দৌড়ে, সেটা কিন্তু নয়। অতএব পাকিস্তানের মতন একটা বড় ম্যাচে যদি মোহাম্মদ শামির মতন একজন ফিট বোলার, যাকে ফিট বলেই দলে নেওয়া হয়েছে, এবং তার যদি মানে রানিং কন্ডিশন এই হয় প্রথম 5 ওভারের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু রোহিত শর্মার উদ্বেগ বাড়বে বই কমবে।